আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক বিশ্বের সবশেষ আলোচিত ঘটনাবলী নিয়ে বায়ান্ন টিভির নিয়মিত আয়োজন বায়ান্ন ওয়ার্ল্ডে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। ভারত মহাসাগরে চীনের আন্ডার ওয়াটার ড্রোনের ছড়াছড়ি। জেনারেল সোলাইমানি হত্যায় আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। অন্যদিকে ইরানের উদ্দেশ্যে আবারও পারস্য উপসাগরে বোমারু বিমান উড়াল যুক্তরাষ্ট্র। এছাড়াও জানিয়ে দিব, বিদেশের শপথ নিয়ে ইয়েমেনে ফেরা মাত্রই ভয়াবহ হামলার শিকার হয়েছে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের নতুন সরকার। নিহত ২৬, আহত অনেক। আরও থাকছে, পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হল নিজেদের তৈরি থান্ডার যুদ্ধ বিমান। অন্যদিকে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ইসরায়েল। এবং ভারতের আসাম রাজ্যের সরকারি সব মাদ্রাসা বন্ধ করতে রাজ্যের বিধানসভায় বিল পাস। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। ভারত মহাসাগরে গুপ্তচর বৃত্তি চালানোর জন্য বিপুল সংখ্যক আন্ডার ওয়াটার ড্রোন পাঠিয়েছে চীন। ড্রোনগুলোর নাম সিউইং গ্লাইডার, চীনা ভাষায় তাদের নাম হাইয়ে। ডিফেন্স অ্যানালিস্ট হাইসোট্টন সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে লিখেছেন, চীন ভারত মহাসাগরে যে ড্রোনগুলো পাঠিয়েছে সেগুলোকে বলে আনক্রুট আন্ডার ওয়াটার ভেহিক্যাল, অর্থাৎ ওই ড্রোনগুলোতে কোনো মানুষ নেই। ভারতীয় মিডিয়া বলছে ২০১৯ সালের ডিসেম্বরের মাঝামাঝি ড্রোনগুলো পাঠানো হয়। ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে সেগুলো ৩,৪০০ বার গোপন তথ্য সংগ্রহ করেছিল। হাইসোটন লিখেছেন, একসময় মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ওই ধরনের ড্রোন পাঠিয়েছিল। ২০১৬ সালে চীন আমেরিকার একটি ড্রোনকে ধ্বংস করে দেয়। তাদের বক্তব্য ছিল ড্রোনগুলো জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে, কিন্তু তারপরে চীন নিজেই ওই ধরনের ড্রোন পাঠিয়েছে। একই সঙ্গে দক্ষিণ মেরুতেও ড্রোন পাঠিয়েছে চীন। ফোর্বস ম্যাগাজিনে জানানো হয়েছে, চীনের সামরিক নথিপত্রে বলা হয়েছিল গত বছর ডিসেম্বরে ভারত মহাসাগরে ১৪টি ড্রোন পাঠানো হবে। পরবর্তীকালে দেখা যায় ১২টি পাঠানো হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ডিসেম্বরের শুরুতে বলেছিলেন, ভারত মহাসাগর ক্রমশ রণকৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগামী দিনে সেখানে সামরিক ঘাঁটি বানানোর জন্য বিভিন্ন দেশের মধ্যে জোর প্রতিযোগিতা শুরু হবে। গ্লোবাল ডায়ালগ সিকিউরিটি সামিটে জেনারেল রাওয়াত বলেন, সামরিক ক্ষেত্রে প্রযুক্তিকে শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য ব্যবহার করা উচিত, কাউকে ধ্বংস করার জন্য প্রযুক্তি ব্যবহার করা উচিত নয়। ভারত প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সেনাবাহিনীর আরও উন্নতি করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। চীন সীমান্তে চলতি বছরের শুরু থেকেই উত্তেজনা দেখা দিয়েছে। তার উপরে ভারত মহাসাগরে চীনের তৎপরতা ভারতের পক্ষে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করেন। জুন মাসে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছিল লাদাখে। পর্যবেক্ষকদের মতে ১৯৬২ সালের পর চীনের এমন বীভৎস আগ্রাসী রূপ গত প্রায় ৬ দশকে দেখা যায়নি। এবারে ইরান প্রসঙ্গ। পারস্য উপসাগরের আকাশে আবারও মার্কিন সামরিক বাহিনী দুটি B-52 বোমারু বিমান উড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র ৩ সপ্তাহ আগে পেন্টাগন এই উস্কানিমূলক তৎপরতা চালাল। আমেরিকার নর্থ ড্যাকোটার মিনট এয়ারফোর্স সামরিক ঘাঁটি থেকে বিমান দুটি উড়ে এবং পারস্য উপসাগরের পশ্চিমাঞ্চলে টহল দেওয়ার পর তা আবার আমেরিকার দিকে ফিরে যায়। আমেরিকার এই B-52 বোমারু বিমান পরমাণু বোমা বহন করতে সক্ষম। পারস্য উপসাগরের আকাশে B-52 বোমারু বিমানের টহল প্রসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেন, এই বিমান টহলের মধ্য দিয়ে দেখিয়ে দেওয়া হল যে আমাদের উপরে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা তার জবাব দিতে প্রস্তুত আছি। তিনি তার ভাষায় বলেন, আমরা কারো সাথে সংঘাত চাই না, তবে কারো উচিত হবে না আমাদের সক্ষমতাকে ছোট করে দেখা। জেনারেল ম্যাকেনজি এইসব কথা বললেও তিনি সরাসরি ইরানের নাম ধরে কিছু বলেননি। গত ৬ সপ্তাহের মধ্যে মার্কিন বোমারু বিমান এ নিয়ে ৩ দফা পারস্য উপসাগরের আকাশে উড়াউড়ি করল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার যখন সামরিক উত্তেজনা চলছে এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী যখন একেবারেই নিকটবর্তী, তখন আমেরিকা B-52 বোমারু বিমান উড়াল। আগামী ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকী। অন্যদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় জড়িত ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি G4S ইরানের কোদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ক্ষেত্রে মার্কিন সন্ত্রাসী বাহিনীকে সহযোগিতা করেছে। ইরানের সরকারি কৌঁসুলি আলা আল কাসি মেহের বুধবার এই তথ্য জানান। তিনি বলেন, ব্রিটেনের এই নিরাপত্তা কোম্পানি মার্কিন সেনাদের তথ্য দিয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে।
ব্রিটিশ কোম্পানি জিফোরেস বাগদাদ বিমানবন্দরের বিমানের ফ্লাইটে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছিল। জেনারেল সুলাইমানি ও তার সঙ্গীরা সিরিয়া থেকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের আসার খবর মার্কিন বাহিনীকে জানিয়ে দেয় ব্রিটেনের এই কোম্পানি। ইরানের এই কৌশলী জানান, হত্যাকাণ্ড জড়িত অপরাধীদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য ইরাক, সিরিয়া, লেবানন, কাতার, জর্দান এবং কুয়েত পরোয়ানা জারি করেছে। আমেরিকার বাইরে যেসব অপরাধী বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের খুঁজে বের করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যাতে তাদের আটক করে ইরানে আনা যায়। ইরানের আইন কর্মকর্তা আরও জানান, জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডের আগে তথ্য সরবরাহের ক্ষেত্রে জড়িত ছিল। 2020 সালের 3 জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সুলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী। এই ঘটনার 5 দিন পর ইরাকে অবস্থিত 2টি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এবারে ইয়েমেন প্রসঙ্গ। বিদেশে শপথ নিয়ে ইয়েমেনে ফেরা মাত্রই হামলার শিকার হয়েছে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের নতুন সরকার। গতকাল বুধবার দেশটির প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাইদ সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আদেন বিমানবন্দরে নামতেই একাধিক শক্তিশালী বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ভয়াবহ ওই হামলার ঘটনায় অন্তত 26 জন নিহত ও আহত হয়েছে বহু মানুষ। বুধবারের এই ঘটনায় হতাহতদের অধিকাংশই ত্রাণকর্মী এবং সরকারি কর্মী। তবে মন্ত্রিসভার কোনো সদস্য হতাহত হননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাইদ। এদিকে রয়টার্স লিখেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত 2 মিত্র পক্ষকে ঐক্যবদ্ধ করা সৌদি উদ্যোগের ফল নতুন এ মন্ত্রিপরিষদ। সৌদির রাজধানী রিয়াদ থেকে নবগঠিত পরিষদের সদস্যদের নিয়ে একটি উড়োজাহাজ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আদেন বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই হামলা শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় সেখানে ছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সহ নতুন মন্ত্রীরা। হামলার পরপরই তাদের অক্ষত অবস্থায় মাশেক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সরিয়ে নেওয়া হয়। তবে ঘটনা সেখানেও শেষ হয়নি। তারা প্যালেসে প্রবেশের কয়েক ঘণ্টা পর ওই এলাকায় আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দরে এইভাবে হামলাকে বিশ্বাসঘাতকতা এবং কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন ইয়েমেনের সৌদি সমর্থিত নতুন সরকারের প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক। এই ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এর জন্য ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করা হলেও তারা সেই অভিযোগ অস্বীকার করেছে। তবে হুথিরা দায় স্বীকার না করলেও তাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হুথি পরিচালিত আলমাসিরা টেলিভিশন জানিয়েছেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং সানহান ও হাশিশ জেলায় আরও 2টি হুথি স্থাপনায় রাতভর বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গত 18 ডিসেম্বর গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নিয়েছেন এই সরকারের 24 মন্ত্রী। সেখানে গত শনিবার তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই রিয়াদে রয়েছেন প্রেসিডেন্ট হাদি। ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহীদের মোকাবেলা করতে সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নতুন সরকার গড়েছেন তিনি। তার পক্ষে লড়ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গত 5 বছর ধরে ইয়েমেনি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ, ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ। গত কয়েক দশকের মধ্যে ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এবারে পাকিস্তান প্রসঙ্গ। নিজেদের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 প্রদর্শন করেছে পাকিস্তান। দূরবর্তী উচ্চ রাডার প্রযুক্তি ও ফায়ারিং ক্ষমতার সম্পন্ন 14টি যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে দেশটির বিমান বাহিনীর হাতে হস্তান্তর করে। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান বলেন, জাতীয় বহরে দেশের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তিনি বলেন, 27 ফেব্রুয়ারি 2019 সালে ভারতীয় বিমান বাহিনী যখন আঞ্চলিক ভূখণ্ড লঙ্ঘন করে, সে সময় JF-17 থান্ডার যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। এ সময় বিমান বাহিনী প্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উৎপাদন ও চীনা বিমান শিল্পের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। JF-17B ও ব্লক 3 উৎপাদনকে গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় এটি
ভূরাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে তুরস্ক ইসরায়েল প্রসঙ্গ। তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তেল আবিব আগ্রহী বলে জানিয়েছেন আঙ্কারায় নিযুক্ত ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্স। আঙ্কারার ইসরায়েলি দূতাবাস এক টুইট বার্তায় বুধবার একথা জানিয়েছে। ইসরায়েলি দূতাবাসের ওই টুইট বার্তায় বলা হয়, আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স গোয়ে গিল্যান্ড আগামীকাল আঙ্কারা থেকে বিদায় নিচ্ছেন। এর আগে তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আগামী বছরের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়ে যেতে চান। ১.৫ বছর আগে তিনি আঙ্কারায় নিযুক্ত হন। বৃহস্পতিবারই তুরস্কে তার শেষ কর্মদিবস। উল্লেখ্য, দীর্ঘ ৭০ বছর ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে তুরস্কের। ২০১৮ সালে ফিলিস্তিনিদের উপর শুদ্ধি অভিযান চালালে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় তুরস্ক। সবশেষ ভারত প্রসঙ্গ। ভারতের আসাম রাজ্যের সরকারি সব মাদ্রাসা বন্ধ করতে রাজ্যের বিধানসভায় একটি বিল পাশ হয়েছে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের তুমুল প্রতিবাদের সত্ত্বেও বুধবার বিলটি পাশ হয়। ফলে বন্ধ হচ্ছে আসামের প্রায় ৬০০ সরকারি মাদ্রাসা। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিলটি এখন গভর্নরের কাছে পাঠানো হচ্ছে। সেখানে অনুমোদন পেলেই আসামের সব মাদ্রাসা আগামী বছরের ১ এপ্রিল থেকে স্কুলে পরিণত হবে। বিলটির আওতায় আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ডটিও নিষিদ্ধ করা হচ্ছে বলে খবরে উঠে এসেছে। আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বেসরকারি মাদ্রাসা তদারকি করার জন্য শিগগিরই আরেকটি বিল উত্থাপন করা হবে রাজ্যটির বিধানসভায়। বিলে ২টি বিদ্যমান আইন বাতিল করার প্রস্তাব করা হয়েছে। আসাম মাদ্রাসা শিক্ষা প্রাদেশিকীকরণ আইন ১৯৯৫ এবং আসাম মাদ্রাসা শিক্ষা কর্মচারীদের পরিষেবা প্রাদেশিকীকরণ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্গঠন আইন ২০১৩। এর আগে সরকারি সব মাদ্রাসা ও সংশ্লিষ্ট টুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আসামের রাজ্য বিজেপি সরকার। তবে বুধবারের বিলটির মধ্যে সংস্কৃত টুল বন্ধ করে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।